জুলাই মাস শেষ হইতে হতে এসএসসি 26 তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। এন্ড রেজাল্ট প্রকাশের অ্যারাউন্ড 2 উইকস এর মধ্যে হোপ করা যাচ্ছে যে নটরডেম কলেজের অ্যাডমিশন টেস্টটা সম্পূর্ণ হয়ে যাবে। এন্ড এই জন্য হাতে যেহেতু বেশি সময় নাই, তোমাদের লাস্ট মোমেন্টে তোমরা ইংলিশের জন্য কিভাবে প্রিপেয়ার করবা এই নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমেই তোমাদের যেটা মাথায় রাখতে হবে যে দিস ইংলিশ অ্যাডমিশন টেস্ট উইল নট বি দ্য টিপিক্যাল ইংলিশ উই ইউজ টু স্টাডি ইন এসএসসি। এসএসসির ক্ষেত্রে কি হইতো, আমরা অলরেডি কিছু বাঞ্চ অফ টপিক পড়ে রাখতাম, ওই টপিকের উপরে কোয়েশ্চেন আসতো, যেমন উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, তারপরে রাইট ফর্ম ভার্বস, তারপরে ট্যাগ কোয়েশ্চেন। এইগুলো আমাদের সেট অফ কিছু গ্রামাটিক্যাল রুলস ছিল যেগুলো আমরা পড়তাম আর এখান থেকে এসে পড়তো। কিন্তু অ্যাডমিশন টেস্টের ইংলিশের ক্ষেত্রে যা হয় যে অলরেডি আমি যা শিখে ফেলছি উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, এইগুলা শেখার জন্য আমার কিছু প্রি রিকুইজিট ছিল না যে এগুলা গ্রামাটিক্যাল টপিক আমার শেখা লাগবে তাহলে আমি এটা শিখতে পারবো। ওই প্রি রিকুইজিট যেগুলো ছিল সেখান থেকে কোয়েশ্চেন আসে, অর্থাৎ খুবই বেসিক গ্রামার থেকে কোয়েশ্চেন আসছে। অ্যান্ড মজার ব্যাপার হলো স্টুডেন্টরা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশের জন্য কি করে, মডেল টেস্ট মুখস্থ করে অথবা বোর্ড কোয়েশ্চেন গুলা সমাধান করতে থাকে অ্যান্ড মনে করে যে এই ট্রেন্ড গুলা থেকে ফলো, মানে ট্রেন্ড গুলা থেকে কমন পড়ে যাবে। এই জন্য দেখা যায় যে ইংলিশের অ্যাকচুয়াল যে বেসিকটা ওটা স্টুডেন্টের মাঝখানে ডেভেলপই হয় না। এই জন্য আমি দেখছি অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে অনেক ভালো রেজাল্ট করে, বাট এনডিসি অ্যাডমিশন টেস্টে ইংলিশে খারাপ করে বসে, অ্যান্ড এই জন্য তাদের চান্সটা মিস হয়ে যায়। তোমাদের যাতে এই সমস্যা না হয় এই জন্য তোমরা কি করতে পারো, প্রথমে আমি এখানে টপিকের নামগুলো রেখে রাখছি যেগুলো তোমরা পড়া লাগবে অবশ্যই। এখানে আমি অলরেডি সিলেক্টিভ কিছু টপিক নিয়ে আসছি, কারণ এখানে সবগুলো তুমি পড়ে শেষ করতে পারবো না, টাইম এতটা নাই। এই জন্য আমি এখানে সিলেক্টিভ যে টপিকগুলো আসছি এগুলো তোমরা পড়ার ট্রাই করতে হবে। এর মধ্যেও তুমি যদি সময় না পাও তাহলে টপিকগুলো এমন সিরিয়ালে লেখা হয়েছে যে উপরের টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্স রাখে এন্ড নিচের টপিকগুলো সবচেয়ে লেস ইম্পর্টেন্ট। তাহলে আমি কি করতে পারি, প্রথমেই টপিকে যেটা আছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। মজার ব্যাপার হলো এনডিসি অ্যাডমিশন টেস্ট দিবা, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন আসবে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যখন দিবা ইংলিশ যদি থাকে তাহলে তখনও ইংলিশে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন আসবে। চাকরি পরীক্ষা করার সময়ও পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন আছে। এতবার যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন আসতেছে স্টুডেন্টসরা তাও অ্যান্সার করতে পারে না, কারণ কি আমরা অ্যাকচুয়ালি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন যেভাবে করতে হয় ওইটা আমরা শিখি নাই। এই জন্য আমাদের পার্টস অফ স্পিচের সমস্যাটা আজীবন সমস্যা থেকে যায়। তো এই জন্য কি করতে পারো, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে এখানে আমি লিখে রাখছি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন। ভার্বের নামটা আমি লিখে নাই কারণ ভার্ব চেনাটা তুলনামূলক সহজ, দেখলেই চেনা যায় ভার্ব কোনটা, এই জন্য আমি এখানে লিখে নাই। তো এইগুলো টপিক যদি তোমার বুঝতে সমস্যা হয় জেমিনি অথবা চ্যাট জিপিটি কে ডিরেক্টলি কোশ্চেন আস্ক করতে পারো, যে একটা সেন্টেন্স দিয়ে দিয়ে বলো, আন্ডারলাইন করে দাও যে এই ওয়ার্ডটার পার্টস অফ স্পিচ কোনটা হবে। ওইখান থেকে তুমি শিখে নাও এবং এক্সপ্লেনেশন নাও যে কেন এটা ওই পার্টস অফ স্পিচ হইছে। এইভাবে তুমি তোমার পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন স্কিল গুলো হাই করো। এন্ড আরেকটা কাজ করতে পারো, এখন যদিও এটা করার সময় নাই, তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটা আছে ওই বইয়ের যে কোনো একটা প্যাসেজ ধরে যে প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড আন্ডারলাইন করে বের করো কোনটা কোন পার্টস অফ স্পিচ। এন্ড উত্তর মেলানোর জন্য তুমি চ্যাট জিপিটি অথবা জেমিনি কোনো এআই কে স্ক্রিনশট তুলে দিয়ে দাও যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করে দিতে, এবং ওরা করেও দিবে প্লাস এক্সপ্লেনেশন দিয়ে দিবে। তোমার কাজ হলো তোমার এক্সপ্লেনেশনের সাথে তার এক্সপ্লেনেশন মিলাই নেওয়া। আর যদি কখনো কনফ্লিক্ট ক্রিয়েট হয় তাহলে তুমি সেম কোশ্চেনটা ওরা আবার বলবে যে কনফ্লিক্ট ক্রিয়েট হয়েছে, এখন কোনটা রাইট, আমারটা রং কেন আর তোমারটাই বা রাইট কেন। এইভাবে করে পার্টস অফ স্পিচ সবচেয়ে দ্রুত শেখা যাবে এখন যেহেতু এআই এসে পড়ছে। এটা সবচেয়ে ইফেক্টিভ ওয়ে পার্টস অফ স্পিচ শেখার জন্য। যখন তোমাদের পার্টস অফ স্পিচ শেখা হয়ে গেল এরপর আমরা রাইট ফর্ম অফ ভার্বস রাখবো। রাইট ফর্ম অফ ভার্বস অলওয়েজ ইম্পর্টেন্ট, বাট এটা তুলনামূলক সহজ কারণ অলরেডি তোমরা অনেক বছর ধরে রাইট ফর্ম অফ ভার্বস পড়ে আসতেছো। এন্ড রাইট ফর্ম অফ ভার্বস নতুন করে কিছু শেখা লাগে না, অলরেডি তুমি যে সাপ্লিমেন্টটা যে টেস্ট পেপারটা পড়ছো এসএসসি এক্সাম দেওয়ার জন্য ওই সাপ্লিমেন্টারি দেখবা রুলস দেওয়া আছে রাইট ফর্ম অফ ভার্বসে। তোমার কাজ হবে প্রত্যেকটা রাইট ফর্ম অফ ভার্বসের রুলস যাতে তোমার মাথায় থাকে, তোমাকে অ্যাপ্লাই করতে দিলে যাতে তুমি অ্যাপ্লাই করতে পারো। মোরলেস এই রুলস গুলো পড়লেই এখান থেকে কমন পড়ে যাবে, এর বাইরে এক্সেসিভ কিছু পড়া লাগে না। এরপরে যে পার্টটা ফ্রেজ এন্ড ক্লজ আইডেন্টিফিকেশন, এইটার ক্ষেত্রে এই টপিকটা আমাদের ক্ষেত্রে বলতে পারো পুরাই নতুন। উপরের টপিক যেগুলো আছে রাইট ফর্ম অফ ভার্বস আমরা এসএসসি তে পড়ছি, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন আমরা শুরুর দিকে পড়ালেখা শুরু করার সময় তখন থেকে পড়ে আসতেছি, কিন্তু ফ্রেজ এন্ড ক্লজ আইডেন্টিফিকেশন এইটা অ্যাজ এ হোল টপিক আমরা কখনো পড়ি নাই। হয়তোবা সংজ্ঞা শিখছি বাট অ্যাজ এ হোল টপিক কখনো পড়া হয় নাই। তাহলে আমি যদি বেসিক ডিফারেন্স বলি ফ্রেজ এন্ড ক্লজ এর মধ্যে, ফ্রেজ হলো একটা সেন্টেন্সের ওই পার্ট যেটার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকছে না, এন্ড ক্লজ হলো আমার সেই পার্ট যেখানে ফাইনাইট ভার্ব থাকবে। এটা হলো একদম বেসিক ডিফারেন্স। এন্ড আরো অনেক ফার্দার ডিসকাশন আছে এখানে, ওইগুলো আমরা গুগলে সার্চ দিতে পারো তাহলে তোমরা আইডেন্টিফিকেশন পেয়ে যাবে। এন্ড ট্রাই টু ইউজ এআই ইন ইউর স্টাডি, এগুলো অনেক সহজ হয়ে যাবে তোমাদের জন্য করা। এখানে আমরা নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ এগুলো আইডেন্টিফাই করা শিখবো। দেন ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে কেন আমি
বাকিগুলোর থেকে ফ্রি হ্যান্ড রাইটিং উপরে রাখলাম। এর একটা বড় কারণ হলো, তোমরা কি করো, একটা পরীক্ষা আসতেছে, পরীক্ষার আগে যে কোনো একটা রিসেন্ট ট্রেন্ড কেন এটা হচ্ছে ওইগুলা সার্চ করো গুগলে, এন্ড ওইখান থেকে কিছু লাইন বলে দেয়, ওইগুলো শিখে যাও আর মুখস্থ ফ্রি হ্যান্ড রাইটিং লিখে আসো যে কোনো একটা প্যারাগ্রাফ। নটরডেম কলেজ অ্যাডমিশন টেস্টে, সেন্ট জোসেফের অ্যাডমিশন টেস্ট বলো, প্রত্যেকটা জায়গায় বর্তমানে ফ্রি হ্যান্ড রাইটিং দিতে দেখা যাচ্ছে। অর্থাৎ একটা প্যারাগ্রাফ দিবে, পুরো আনকমন প্যারাগ্রাফ, এবং বলবে এটা এক্সপ্লেন করো। তো তুমি যদি ওই প্র্যাকটিসটাই না থাকে, তুমি টপিক সেন্টেন্স চিনো না, তুমি কিভাবে ব্রেন স্টর্মিং করা লাগে একটা প্যারাগ্রাফ ওইটা জানো না, তুমি সেন্টেন্সের সিকোয়েন্স মিলাইতে পারো না, তাহলে তুমি কিন্তু পারবা না, কারণ হাতে কিন্তু সময় খুবই কম থাকবে। এই জন্য বাকিগুলোর আগে আমি ফ্রি হ্যান্ড রাইটিং রাখছি। এটা অবশ্যই একটু হলেও দেখে যাবা যে কিভাবে লিখতে হয়। আর্টিকেল ছোটবেলা থেকে পড়ে আসতেছো, এ এন্ড দা এর ব্যবহার এগুলা না পড়লেও দেখা যায় যে স্টুডেন্টরা ইজিলি পারে। এরপরে প্রিপোজিশনাল ফ্রেজ, গ্রুপ ভার্ব, এই লাস্টের দিকে যে তিনটা টপিক আছে, এই তিনটা টপিক মোটামুটি মুখস্থ নির্ভর, একটু মনে রাখা লাগবে। এই জন্য ফ্রেজ এন্ড গ্রুপ ভার্বস এটা পড়ার জন্য, ফ্রেজ এন্ড ফ্রেজ যেগুলো আছে প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্ট। এগুলো এখন সবগুলো মুখস্থ করতে পারবে না যদি তোমার আগে থেকে পড়া না থাকে। তাহলে তোমার করণীয় কি হবে, যেটুকু পারো, যেটুকু নতুন করে শেখা যায় শিখে যাও। কিন্তু এর মানে এই না তুমি নিচের দিকে তিনটা টপিক পড়তে যায় উপরের টপিক গুলা মিস করা যাবে না। উপরের গুলো আমার সবচেয়ে হাই ভোল্টেজ টপিক, এন্ড এগুলা থেকে অবশ্যই কোয়েশ্চেন আসবে। ওইটা আমার অবশ্য সবচেয়ে বেশি ফোকাস পড়া, নিচের গুলো সবচেয়ে কম ফোকাস। এরপরে কারেক্ট স্পেলিং এন্ড সিনোনিম অ্যান্টোনিমস। এখন কথা হলো আমি কেন কারেক্ট স্পেলিং কে সিনোনিম এন্ড অ্যান্টোনিমস এর উপরে জায়গা দিছি। কারণ সিনোনিম অ্যান্টোনিমস যদি তুমি পড়ো তাহলে অলরেডি তো তোমার স্পেলিং শিখে যাওয়ার কথা, কেন আমি স্পেলিং আলাদা করে শিখবো। এর সমস্যাটা হইলো যে নটরডেম কলেজ অ্যাডমিশন টেস্টে স্পেলিং তুমি একটা ওয়ার্ড কমপ্লিটলি জানো না, খুবই নতুন একটা ওয়ার্ড, এইটা নিয়ে এসে কখনো তোমার বলবে না যে কারেক্ট স্পেলিং লেখো। কোনগুলা বলে, আমরা ডে টু ডে লাইফে যেগুলা মোস্ট ইউজ ওয়ার্ড, যেমন ইসেনশিয়াল, ESSENTIAL, এই ওয়ার্ডটা তোমাকে আমি এখন অনেকজনে লিখতে দিলে স্পেলিং ভুল করবা। অর্থাৎ আমরা ডে টু ডে লাইফে যেসব ওয়ার্ড অলরেডি ইউজ করতেছি এগুলো ইউজ করার ক্ষেত্রে আমাদের একটু মোর মাইন্ডফুল হতে হবে, যে আমরা যাতে ওয়ার্ডগুলো লেখার ক্ষেত্রে ভুল না করি। এন্ড এখন টেক্সট করার সময় আমাদের কিবোর্ডের উপরে সাজেশন লেখা ওঠে, এই জন্য আমরা পুরোটা টাইপ না করে উপরটা বসাই দিই। এটা করা যাবে না। আপাতত যে কয়দিন আছে টাইপ করার সময় ট্রাই করবা, ট্রাই টু স্পেল দ্য হোল ওয়ার্ড, তাহলে আমাদের কারেক্ট স্পেলিং এর সমস্যাটা একটু হলেও সমাধান হবে। দেন লাস্ট টপিক সিনোনিম অ্যান্টোনিমস, এটা নিয়ে আলাদা করে কিছু বলার দরকার নেই। সবাই জানো যে এটা এখন একটু মুখস্থ নির্ভর টপিক, এটা তোমার জন্য হাতে যদি ওই রকম সময় না থাকে আমি বলবো যে এটা স্কিপ করতে পারো, কারণ এটা যে পড়েও তুমি একবার কমন ফেলাই দিবা এটার কোনো নিশ্চয়তা নাই। আর সব কথা শেষ কথা, তোমাদের ইংলিশের প্রত্যেকটা টপিক নিয়ে আমার টেলিগ্রাম গ্রুপে পিডিএফ আপলোড করা হবে গ্রামাটিক্যাল রুলস গুলার। তো তুমি যদি যাদের দরকার আছে পিডিএফ গুলা, তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। এন্ড আশা করি তোমাদের ইংলিশ পরীক্ষাটা ভালো হবে।